সম্পত্তির লোভ এমন একটা জিনিস যা মানুষ তার নিজের রক্তের সম্পর্ক মানুষের সাথেই চরম ক্ষতি করতে চায়, তাও আবার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে, যাতে তার উপর কোনো সন্দেহ না আসে এবং যাতে তার কাজটিও সঠিকভাবে হাসিল হয়। কিন্তু যে ব্ল্যাক ম্যাজিক করে অন্যের ক্ষতি করতে চায় তারও কি ভালো হয়? কারণ যে ভিকটিম সে যদি কোনো ভালো তান্ত্রিকের পাল্লায় পড়ে তাহলে যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার চরম ক্ষতি হয়। আজকে এমনই একটা ঘটনা আমি তোমাদের শোনাতে চলেছি। আমি এর আগে আরেকটি ইসলামপুরের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তো কমেন্ট বক্সে আমি সেই ঘটনাটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা শুনতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো ঘটনাটায় আমরা ফিরে যাই। আজকের ঘটনাটা আমরা শুনে নিই। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটির কাছে এক পরিবার থাকতো। সেই পরিবারে ছিল হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের 18 বছরের একটি ছেলে। যাই হোক, তাদের পরিবার তো হাসি খুশি ছিল এবং তাদের অবস্থা একদম সচ্ছল ছিল, কোনো অভাব অনটনও ছিল না। এবার তারা থাকতো একটি দোতলা বাড়িতে এবং যে হাজব্যান্ড ছিল, মানে যে 18 বছরের ছেলেটা ছিল তার বাবা, তো তার বাবার ভালো বিজনেস আর কি, হার্ডওয়্যারের বিজনেস ছিল। এবং তার মা ছিল আর বাড়িতে একজন পরিচারিকা ছিল, সে বাড়ির কাজ টাজ করতো। তো তাদের সব মানে অবস্থা খুবই ভালো ছিল এবং ভালো মতনই দিন কাটছিল। এই ভদ্রলোকটির নাম ছিল রথীন তালুকদার। তো আমি এখানে রথীনবাবু বলেই বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, রথীনবাবুর এক ভাই ছিল, সে তাদের বাড়ির থেকে বেশি দূরে থাকতো না, কাছাকাছিই থাকতো, কিন্তু তাদের অবস্থা অত ভালো ছিল না। আর তার ভাই ছিল বলার কারণটা হচ্ছে 2 বছর আগে তার সেই ভাই মারা যায় এবং সেই ভাইয়ের এক ছেলে ছিল আর এক মেয়ে ছিল। তো রথীনবাবু তাদের ফ্যামিলিটা চালাতেন। তো কি হয়, সেই যে মানে ভাইয়ের যে ছেলে যে ছিল, সেই ছেলেকে রথীনবাবু তার নিজের বিজনেসে লাগান, মানে নিজের যে হার্ডওয়্যারের দোকান আছে সেই দোকান দেখাশোনার জন্য রাখেন এবং সেখানেই ছেলেটি কাজ করতে থাকে। কিন্তু এই ছেলেটি তার জেঠু মানে রথীনবাবুর প্রতি সেরকম সহানুভূতিশীল মনোভাব ছিল না। অথচ এই রথীনবাবুই কিন্তু তাদের পরিবারকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন। যেমন নাকি পরিবারে যখন আর্থিক অনটন ছিল তখন রথীনবাবু টাকা টাকা দিয়ে আর কি সাহায্য করেছেন। যাই হোক, এবার 3 মাস পরে ওই ছেলেটি কি করে, বিয়ে করে। এবার যে বিয়ে করে সেটা একটা মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করে। তো রথীনবাবু বলল, তুই যে পালিয়ে নিয়ে এসে বিয়ে করলি, তুই বলতে পারতি আমাকে, তাহলে একটু ভালো মতো করে তোর বিয়েটা করাতে পারতাম। তো যাই হোক, রথীনবাবু কী করে, ছোটো মোটো করে একটা পার্টি দেয় এবং পার্টির খরচা তো রথীনবাবুই করে, এত ভালোবাসতো আর কি। এরপরে আরও 6-7 মাস কেটে যায়। এর মধ্যেই ছেলেটা কি করে, নিজের বাড়ি ছেড়ে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র গিয়ে থাকতো, মানে আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতো। তো আলাদা যখন বাড়িতে থাকে তো রথীনবাবু তাকে বোঝায় যে নিজের মাকে ছেড়ে কেন আসলি, মা বোন তো একা বাড়িতে। তো ছেলেটি না মানে সেরকম তোয়াক্কা করতো না। তো যাই হোক, সে আলাদা থাকে। তো কাজ করতো কিন্তু আবার রথীনবাবুর দোকানেই কাজ করতো। এবার রথীনবাবু না একটা জিনিস লক্ষ্য করে যে তার দোকান থেকে কিছু মূল্যবান জিনিস মাঝে মাঝে না মানে সংখ্যায় কম থাকতো, মানে হার্ডওয়্যারের ব্যবসা তো, এই পার্টসটা কম বা ওই পার্টসটা কম, এগুলো চলছিল। এবার হচ্ছে রথীনবাবু তো প্রথমে বুঝতে পারেনি এত কম আসছে কেন মাল। তো কী করে, সিসিটিভি লাগানো থাকে, তো সিসিটিভিতে চেক করে যে তার যে ভাস্তা আছে সেই কী করতো, মালগুলোকে আস্তে আস্তে গায়েব করতো এবং অন্য জায়গায় বিক্রি করে পয়সা কামাতো। তো যাই হোক, রথীনবাবু তো এটা দেখে ছেলেটাকে সতর্ক করে দেয় যে এরকম করিস না, কারণ সিসিটিভি ক্যামেরাতেও দেখা গেছে তুই এই জিনিসটা নিয়েছিলিস, তুই সতর্ক হয়ে যায় এখনই। তো যাই হোক, ছেলেটি তো সেই সময় কোনো তোয়াক্কা করেনি তার কথায়। এর ঠিক 1 মাস পর কী হয়, ছেলেটি দোকানে একাই ছিল আর রথীনবাবু বাইরে গিয়েছিল, আর 2-1জন স্টাফ ছিল, তো তারা আর কি লেবারের মতনই। তো একজন পার্টি আসে পেমেন্ট করতে, তো ছেলেটি তো যখন দোকানে একা ছিল, ছেলেটি বলল, না জ্যাঠা তো বাইরে গেছে, আপনি পেমেন্টটা তাহলে আমাকে দিয়ে যান। তো কী করে, ওই লোকটি ভরসা করে ছেলেটিকে পেমেন্টটা করে চলে যায়। কারণ ওই ছেলেটি বলেছিল যে রথীনবাবু আমার নিজেরই জ্যাঠা হয়, আর ওই লোকটি এই কথাটাই আর কি বিশ্বাস করে তার হাতে টাকাটা দিয়ে চলে যায়। তো কী করে ওই ছেলেটি সেই টাকাটা তো রথীনবাবুকে দেয় না, উল্টাপাল্টা মানে আরও বন্ধু ছিল তার, বাজে বন্ধু, তাদের সঙ্গে হই হুল্লোড় করে পয়সাটা খরচা করে ফেলে, প্রচুর টাকা, মানে মোটামুটি 10,000 টাকা। এবার রথীনবাবু তো পরে জানতে পারে যে ওই লোকটি তার ভাস্তার কাছে টাকাটা দিয়ে গেছিলো, কিন্তু ভাস্তা তো টাকাটা দেয়নি।
তখন রথীনবাবু ওই ভাস্তাকে প্রচণ্ড বকাবকি করে এবং দোকান থেকে তাড়িয়ে দেয়। তখন সেই ভাস্তা বলে যে আপনি তো আমাকে দোকান থেকে তাড়িয়ে দিলেন, দেখে নিন আপনার আমি কি ক্ষতি করতে পারি। তো রথীনবাবু তো সেই সময় বুঝতে পারেনি কি ক্ষতি করতে পারে। সেই সময় রাস্তার সমস্ত লোক আর অফিসের স্টাফ তো দেখছিল যে মানে ছেলেটাকে রথীনবাবু বকা দিচ্ছে। তো ছেলেটার না প্রচণ্ড আর কি মাইন্ডে লেগে যায় জিনিসটা, তাই রথীনবাবুকে সে ধমকি মারে, কারণ এতগুলো লোকের সামনে তাকে অপমান করলো। তো কিছুতেই সে এটা মেনে নিতে পারেনি, তাই তার জেঠুকে কোনোভাবে না কোনোভাবে ক্ষতি করতে সে চাচ্ছিল। যাই হোক, মোটামুটি এক সপ্তাহ কেটে যায়। তারপর হঠাৎ করে সেই ছেলেটি আর সেই ছেলেটির বউ রথীনবাবুর বাড়িতে যায় এবং গিয়ে না পুরো কান্নাকাটি করতে থাকে যে আমার হাজব্যান্ডকে কাজে নেন, কাজে না রাখলেও আমরা অসুস্থ হয়ে পড়বো, বা আমাদের খরচা সংসার খরচা চলছে না, এমনি আমি অসুস্থ আর কি এগুলো বলছিল। কিন্তু রথীনবাবু সেই সময় মানে তার কথা শুনেনি আর তাকে কাজেও রাখেনি আর ভরসাও করেনি। আর এরকম ছেলেকে কে কাজে রাখবে, কোনো ভরসা আছে? উল্টোপাল্টা ছেলের সাথে সে মেলামেশা করে, তার মধ্যে দোকান থেকে টাকা চুরি করে, দোকানের পার্স চুরি করে, তো তাকে আর কাজে রাখেনি। এখান থেকেই শুরু হয় তাদের জীবনে বিভিন্ন খারাপ ঘটনা। মানে একটু পরে তো রথীনবাবুর ভাস্তা আর ভাস্তার ওয়াইফ তাদের বাড়ি থেকে চলে গেল। তার একটু পরে একটা ঘটনা ঘটে। সেটা হলো রথীনবাবুর যে ছেলে ছিল, সেই ছেলে ঘর থেকে যখন বেরোতে যাবে মানে তার ঘরের থেকে, হঠাৎ না তার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে যায়। সে যখন লাফিয়ে ওঠে কাঁটা ফোটার ব্যথাতে, তখন দেখে যে তার পায়ের মধ্যে একটা বড় মাছের কাঁটা আর কি ঢুকে গেছে। আর তো সেই ছেলেটি তো মানে লাফাতে থাকে, ব্যথা পাচ্ছে, প্রচণ্ড রক্ত পড়ছে। তো রতনবাবু বউ তো তাড়াতাড়ি চলে আসে যে কি হলো, রক্ত পড়ছে কেন। তারপর দেখে ঘরের মধ্যে মানে তার ছেলেটার পায়ের মধ্যে একটা মাছের কাঁটা আটকে আছে। তো তারা ভাবলো এত বড় কাঁটাটা কি করে ঘরের মধ্যে আসলো। তারা তো অবাক হয়ে যায় দেখে ওটা, আর পায়ে থেকে অঝরে রক্ত পড়ছে। তো কি করবে কোনো মতে, মানে সেই অবস্থায় তাকে ডাক্তারখানায় নিয়ে যায় এবং ওখানে গিয়ে কোনো মতো মানে কাঁটাটাকে কেটে ফেটে আর কি বের করে। মানে কাঁটাটা এমনভাবে তার পায়ে ফেসেছে যে তাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে কাঁটাটাকে বের করতে হয়। তার মানে ভাবো মানে কত বড় মাছের কাঁটাটা আর কি ফেসেছে। তারা চিন্তা করতে থাকে যে ঘরের মধ্যে দোতলার মধ্যে এই কাঁটাটা আসলো কোথার থেকে, কারণ তাদের বাড়িতে তো কোনো কুকুরও নেই, বিড়ালও নেই যে কাঁটাটা নিয়ে আসবে। তো যাই হোক, তারা সেটা চিন্তা করে সেই মুহূর্তে, কিন্তু পরে ভাবলো হয়তো কোনো কাক ঠাক হয়তো ঢুকেছিল কোনোভাবে, সে হয়তো কাঁটাটা এইভাবে ফেলে দিয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে আর চিন্তা করেনি। কিন্তু তার দুদিন পর থেকেই না ছেলেটা পাতো ব্যান্ডেজ ছিল, তার প্রচণ্ড জ্বর চলে আসে ছেলেটার। আর সে না প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর খালি বলছিল যে দরজার সামনে একজন আবছার মতন কেউ দাঁড়িয়ে আছে, আমাকে খালি হাতছানি দিয়ে ডাকছে। তো এগুলো তো বলছিল জ্বরের মুখে, তো তার বাবা মা তো বুঝে পাচ্ছে না যে কি করবে। তো ডাক্তার আরও দেখিয়েছে, ডাক্তার তো জ্বরের ওষুধ দিয়েছে। তো মোটামুটি 3 দিনের মতো জ্বর ছিল, তারপর আস্তে আস্তে জ্বরটা আর সেরে যায়। এবার রথীনবাবুর স্ত্রীর না খালি একটা জিনিস মনে হতে থাকে যে তাদের বাড়িতে তারা ছাড়াও আরেকজন কেউ আছে, যাকে তারা চোখে দেখতে পারছে না, কিন্তু তার অনুভূতি করতে পারছে তার উপস্থিতি। এদিকে রথীনবাবু ছেলে সুস্থ হলেও সে একদম মানে নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে কথাও ঠিক মতন বলে না, আর তার পাশাপাশি খাওয়া দাওয়াও কম খাচ্ছে। তো এটা দেখে তো তার মা চিন্তিত হয়ে পড়ে। তখন রথীনবাবু বলে না, সবে জ্বর থেকে উঠলো তো তার জন্যই আর কি এরকম করছে, কারণ মুখে তো এখন রুচি নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে একদিন রাতের বেলা বীভৎস একটা জিনিস ঘটে। সেটা হলো রথীনবাবুর বউ আর তার ছেলে তো আলাদা রুমে ঘুমোচ্ছে। হঠাৎ করে তার ছেলের আওয়াজ শুনতে পারে। তার ছেলে জোরে জোরে চিল্লাচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, বাবা মা আমাকে বাঁচাও। তো এরকম ডাকছে বাবা মাকে। তো রথীনবাবুর ওয়াইফ তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ছেলের রুমে গেল, গিয়ে দেখে যে তার ছেলে দরজার এক কোণার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে আর প্রচণ্ড ঘামাচ্ছে, মানে সেই 18-19 বছরের ছেলেটা। তো এরকম অবস্থা দেখে তো তারা তো বলে কি হয়েছে, কি চেঁচাচ্ছিস কেন তুই, কে নিয়ে যাচ্ছে তোকে? তখন ওই ছেলেটি বলে দেখো আমাকে বারান্দার মধ্যে দেখো কেউ একজন আছে, সে আমাকে হাত ধরে টানতে টানতে বারান্দার মধ্যে নিয়ে যাচ্ছিলো, আমি তখন চিল্লাচ্ছিলাম। তো রথীনবাবু তো ঘাবড়ে যায় যে কে আছে বারান্দায়। তো বারান্দায় গিয়ে দরজা টরজা খুলে লাইট টাইট আর কি জ্বালায়, গিয়ে দেখে বারান্দা একদম ফাঁকা, কেউ নেই সেখানে। রথীনবাবু আর তার ওয়াইফ তো মানে চিন্তিত হয়ে পড়ে যে তার ছেলে এরকম কেন করছে হঠাৎ করে, এত ভয় কিসের জন্য পাচ্ছে আর কি দেখেই বা পাচ্ছে। তো যাই হোক, সেই ঘটনা তো পার হয়ে যায়।
এবার একটা বীভৎস জিনিস ঘটে, সেটা তারা শুনেছে আর কি, তারা দেখেনি। সেটা হলো যে তাদের যে বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে, তো বাউন্ডারি ওয়ালের ভেতরে আর কি একটা জবা গাছ আছে বড়। আর জবা গাছটার যে ফুলগুলো না, সেটা বাউন্ডারি ওয়ালের বাইরে আর কি চলে যায়। তো রাস্তার মধ্যে চলে যায় যেহেতু, তো ভোরবেলা অনেক মহিলা টহিলা উঠে বা লোক উঠে, তারা ফুলগুলো আর কি পারে। তো এরকমই একদিন এক মহিলা ভোরবেলা হচ্ছে ফুলটা পাড়তে এসেছে। এবার যখন নাকি ফুলটা রাস্তার থেকে আর কি পাড়ছে তাদের এই গাছের মানে ডাল থেকে, সেই সময় সে দেখতে পারে যে তাদের যে বাড়িটা আছে, বাড়ির দোতলার রেলিংয়ের মধ্যে একজন বসে আছে। মানে বসে যে আছে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। মানে তখনও ভোর ভোর আর কি, ভোর এই 4:30 5টা হবে আর কি। কিন্তু তার হাত পা বীভৎস রকমের লম্বা, আর চুপচাপ এইভাবে বসে আছে স্ট্রেটভাবে ছাদের সেই রেলিংয়ের ওপর। হাত পা তো বীভৎসভাবে লম্বা। আর এটা দেখে তো সে তো মানে ওখান থেকে চিল্লিয়ে দৌড়ে মানে পালিয়ে যায় আর কি। এই খবরটা না জানাজানি হয়ে যায়। তো রথীনবাবুরই এক প্রতিবেশী পরে রথীনবাবুর বাড়িতে আসে এবং এই বিষয়টা আর কি জানায় যে একটা মহিলা এরকম দেখেছে ছাদের রেলিংয়ের বাইরে একজন বসে আছে, তার হাত পা বীভৎস রকমের লম্বা, আর তার মুখটাও দেখা যাচ্ছিল না। তো আপনাদের বাড়িতে মনে হয় কোনো খারাপ জিনিস আর কি আছে। তো যাই হোক, ওই মহিলা তো দেখেছে, এই কথা শুনলো তারা, মানে রথীনবাবু আর রথীনবাবুর ওয়াইফ। তো তারা কি বলবে আর কি বা উত্তর দিবে সেটা আর বুঝে পায়নি, কারণ তাদের বাড়িতেই চলছে বিভিন্ন অশান্তি, মানে বিভিন্ন, তার ছেলে অসুস্থ আর কি, তার মধ্যে এরকম একটা খবর শুনলো। তো তারা কী যে জবাব দেবে সেটা বুঝতে পারেনি। তো তারা বললো যে ঠিক আছে, আমরা দেখছি কি হয়, এরকম আমার ছেলেও তো অসুস্থ। তখন ওই প্রতিবেশী বললো হয়তো কোনো খারাপ জিনিস হয়তো আপনাদের বাড়িতে এসেছে, তো আপনারা কোনো ওঝা ফোঝার কাছে যান, নাহলে কোনো ভালো পুরোহিতকে আর কি মানে কাছে গিয়ে কোনো আপনাদের বাড়িটা একটু দেখান। এরপর কয়েকটা দিন কেটে যায়। তারপর একটা বীভৎস জিনিস ঘটে তাদের পরিবারে। এবার হয় কি, ভোরবেলার দিকে তো রথীনবাবু আর রথীনবাবুর ওয়াইফ হচ্ছে তাদের রুমে ঘুমাচ্ছিল এবং ছেলে তো ছেলের রুমে ছিল। হঠাৎ করে ভোর 4টার দিকে রথীনবাবুর মোবাইলে একটা ফোন আসে। এবার ফোনটা যখন তিনি উঠিয়ে দেখেন যে একজন প্রতিবেশী ফোন করেছে। তো ফোনটা যখন রিসিভ করে তখন তিনি একটা বীভৎস জিনিস শুনতে পারল। সেটা হলো যে ওপার থেকে বলছে প্রতিবেশী যে আপনার ছেলেকে দেখলাম এইমাত্র রেল লাইনের ধার দিয়ে, মানে রেল লাইনের ওপর দিয়েই দৌড়াদৌড়ি করছে। তো সেটা শুনে তো রথীনবাবু আর রথীনবাবুর স্ত্রী চমকে যায় এবং তাড়াতাড়ি আগে ছেলের রুমে গিয়ে দেখে যে ছেলের রুমে তো ছেলে নেই, আর নিচের দরজা খোলা। তার মানে তার ছেলে ভোরবেলার দিকে বা রাতের বেলা হয়তো বেরিয়ে গেছে বাড়ির থেকে। তো রথীনবাবু ও রথীনবাবু বউ সেটা টের পায়নি। এবার তারা তো তাড়াতাড়ি দৌড়ে রেল লাইনের ধারে গেল, গিয়ে দেখে যে তার ছেলে রেল লাইনের ওপর দিয়ে সেই যে পাথরগুলো থাকে না চোখা চোখা, সেই চোখা পাথরের উপর দিয়ে দৌড়াচ্ছে খালি পায়ে। আর পা তো কেটে ফেটে রক্ত ঝরছে, পাগলের মতন খালি একবার এদিকে দৌড়াচ্ছে আর একবার খালি দৌড়ে এদিকে আসছে। তারপর তো তার বাবা তাকে জড়িয়ে ধরলো ছেলেকে, কি করছিস সেটা পাগলের মতন। এবার যখন জড়িয়ে ধরে তখন ছেলেটার একদম জ্ঞানটা মানে চলে যায়, সেন্সলেস হয়ে যায়। তারপর তো কোনো মতে তার বাবা মা তারপর ওই প্রতিবেশীও গিয়েছিল, 3জন মিলে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে এসে তো মানে ছেলে তো একদম সেন্সলেস। তারপর ডাক্তার ফাক্তার ডাকে, তো ডাক্তার এসে চেক আপ করে, পায়ে তো আবার ব্যান্ডেজ করে দেয়। একে তো পায়ে সেই কাটা ঢুকেছিল যখন, তখন ব্যান্ডেজ করা ছিল, সেই ব্যান্ডেজ ভেদ করে আবার মানে পাথরে খোঁচা মোচা খেয়ে মানে পায়ের অবস্থা একদম খারাপ, রক্ত ঝরছে। যাই হোক, কোনোভাবে ব্যান্ডেজ করে ড্রেসিং ফেসিং করে দেয়। তো তারা না তখন মানে মানে বীভৎসভাবে ভয় পেয়ে যায় যে তারা কি করবে। এরপর রথীনবাবুর যে প্রতিবেশী যে ছিল, সে না একজনের খোঁজ খবর দেয় রথীনবাবুদের যে এনার কাছে চলো, ইনি ভালো ঝাড়ফুঁক করে, তো তোমাদের হয়তো সমস্যার সমাধান করতে পারবে। এবং তার বাড়ি হচ্ছে ময়নাগুড়িতে। তো জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি কিছুটা ডিস্টেন্স আছে। তো রথীনবাবু না দেরি করেনি, পরের দিনই কী করলো, ওই বাইকে করে ওই প্রতিবেশীকে সাথে নিয়ে সেই হচ্ছে লোকের কাছে গেল। এবার বাইক চালাচ্ছে রথীনবাবু, পেছনে তো বন্ধুটা বসে আছে, হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে, আশেপাশে কোনো গাড়ি নেই। হঠাৎ কী হলো, বাইকটা একা একা স্কিড খেয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেল এবং রথীনবাবু আর তার বন্ধু দুজনেই ছিটকে রাস্তার উপরে পড়লো। সঙ্গে সঙ্গে কী হলো, রথীনবাবুর ডান পাটা ভেঙে গেলো আর ডান হাতের 2টা আঙ্গুল ভেঙে যায়। এই অবস্থায় তো সে তো প্রচণ্ড ব্যথা পায়, রাস্তায় আর কি চিল্লাচ্ছে আর কি, দাপড়াদাপড়ি করছে, পাটা ভেঙে গেলে যা হয় লোকের।
আর তার বন্ধুটার তেমন কোনো ক্ষতি হয়নি, খালি হাত পা ছুলে গেছে। তারপর তো যাই হোক রাস্তায় আরেকটা রিক্সা ফিক্সা আসছিলো, তো কোনো মতেই রথীনবাবুকে সেখানে উঠিয়ে হসপিটালে গিয়ে অ্যাডমিট করে দেয়। এবার চিন্তা করো, তাদের বাড়িতে এক তো মানে ছেলে অসুস্থ, তারা হাত পা কেটে কেটে অবস্থা খারাপ, এদিকে আবার রথীনবাবুরও অ্যাক্সিডেন্ট হলো। আর রথীনবাবুরা যাচ্ছিলো ওই একজন লোকের কাছে, যে লোকটা তাদের হয়তো হেল্প করতে পারতো, সেই লোকের কাছে যাচ্ছিলো, সেখানে যেতেও বাধা পেল। এদিকে রথীনবাবুর স্ত্রীর তো মাথায় হাত, সে কোন দিকে সামলাবে, বাড়িতে অসুস্থ ছেলে আর এদিকে হচ্ছে হসপিটালে তার হাজব্যান্ড অ্যাডমিট হয়ে আছে। তো কী করবে কিছুই বুঝে পাচ্ছে না। হ্যাঁ, তাদের কিছু রিলেটিভ এসেছে দেখতে, তো তারা আর কতটাই বা হেল্প করতে পারবে। এবার নিজের লোকের যা অসুবিধা সেটা তো নিজের লোকই বুঝতে পারে। যাই হোক, এই অবস্থায় প্রতিবেশী যে ভদ্রলোক ছিল তিনি একটা ভালো কাজ করেন, আর সেটা হলো তিনি ফোন করেন ওই ভদ্রলোককে, যেই ভদ্রলোকটি তাদের সাহায্য করতে পারবে, এবং তাকে ফোন করে সমস্ত বিষয়টা বলে এবং প্রচণ্ড রিকোয়েস্ট করে যে আপনি কোনো মতে আসেন, কারণ আমরা আপনাদের ওখানে যেতে পারছি না, যেতে গেলেই কোনো একটা খারাপ জিনিস হচ্ছে। তো কি হয়, পরের দিনকাই ওই ভদ্রলোক তাদের বাড়িতে আসবে বলে ঠিক করা হয়। এবার না একটা ভয়ঙ্কর জিনিস ঘটে, মানে যেদিনকা ওই ভদ্রলোকটির আসার কথা তার আগের দিনকাই রাতের বেলা, আর এই ভয়ঙ্কর জিনিসটা ঘটে রথীনবাবুর ছেলের সাথে। তো কি হয়, রাতের বেলা রথীনবাবুর ছেলে আর রথীনবাবুর স্ত্রী তো একসাথে শুয়েছে, যেহেতু ছেলেটা অসুস্থ, আর রথীনবাবু তো নার্সিংহোমে হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। এবার কি হয়, হঠাৎ করে না রাতের বেলা ছেলেটার মা শুনতে পারে যে ছেলেটা না চিল্লাচ্ছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, তো এরকম করে চিল্লাচ্ছে। তো রথীনবাবুর স্ত্রী তো আচমকা চোখটা খুলে যে কোথায়, পাশে তো ছেলে নেই, গিয়ে দেখে দরজার বাইরে ছেলেটা কোনো মতে একটা চেয়ারকে আঁকড়ে ধরে আছে, আর তার ঠিক পেছনে মনে হচ্ছে মানে দেখা তো যাচ্ছে না কেউ আছে, কিন্তু ছেলেটার মানে ডান হাতটা কেউ যেন ধরে টানছে। মানে আমাদের যদি কেউ ডান হাত ধরে টানে তো আমরা কী করবো, আমরা সামনের দিকে বল প্রয়োগ করবো না যাওয়ার জন্য, তো সেরকমই সিন, মানে ছেলেটা যেতে যাচ্ছে না কিন্তু তার ডান হাতটা কে যেন ধরে রেখেছে, টানছে, আর ছেলেটা তো চিল্লাচ্ছে মা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তার মা দেখে দৌড়ে কোনো মতে ছেলেটাকে আর কি জোরে ধরে হাত পা কোনো মতো ছাড়িয়েছে। যখন হাতটা ছাড়াতে যাচ্ছে তখনই তার মা বুঝতে পারলো যে নিশ্চয়ই এখানে কারোর হাত আছে, কারণ তার মা যখন হাতটা ছাড়াতে যায় তখন সেই অদৃশ্য হাতের সাথে তার মায়ের হাতটা টাচ হয়ে যায়, তখন সে অনুভব করতে পারে যে এখানে কোনো একটা ফিগার আছে। তো তার মা কোনো মতে মানে তার ছেলের হাতটা ছাড়িয়ে তাকে কোনো মতে ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তো মানে বীভৎস সিচুয়েশন। তো তার সেদিনকার তো তারা আর ঘুমায়নি, সারা রাত্রি ঘুমাতে পারেনি। এবার পরের দিন যখন সকাল হয় তখন পরিচারিকারা যে আসে সে তো এসে ডাকাডাকি করতে থাকে, তারপর আস্তে আস্তে দরজা খুলে এবং একটু একটু স্বাভাবিক হয়। এরপর দুপুরের দিকে সেই তান্ত্রিক ভদ্রলোকটি আসে তাদের বাড়িতে, মানে যাকে বলা হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। এবার তিনি যখন আসেন বাড়ির ভিতর ঢুকেই বুঝতে পারেন এবং তাদেরকে বলেন, মানে রথীনবাবু স্ত্রীকে বলেন যে আপনাদের বাড়িতে তো মারাত্মক রকমের ক্রিয়া করা হয়েছে আপনাদের ক্ষতি করার জন্য। তখন রথীনবাবুর স্ত্রী বলল, হ্যাঁ আমরা তো বুঝতে পেরেছি কিছু একটা হচ্ছে, কিন্তু কি ক্রিয়া করা হয়েছে সেটা তো আমরা জানি না। তখন তান্ত্রিকটা বলল যে আপনার ছেলে তো সবার প্রথমে একটা মাছের কাঁটার মধ্যে পাড়া দিয়েছিল, তাই না? তখন রথীনবাবুর স্ত্রী বলে, হ্যাঁ আমার ছেলে তো মাছের কাঁটার মধ্যে পাড়া দিয়েছিল। বললো ওই মাছের কাঁটার মধ্যেই ক্রিয়াটা করেছে, আর আপনার ছেলে যখন মাছের কাঁটার মধ্যে পাড়া দিয়েছে তো পায়ের রক্ত তো ওখানে পড়েছে, আর সেটার থেকেই শুরু হয়েছে একটা ভৌতিক উপদ্রব আপনাদের বাড়িতে। আর যাকে পাঠানো হয়েছে আপনাদের বাড়িতে ক্ষতি করার জন্য সে আপনার ছেলেকেই নিয়ে যেতে এসেছে। তখন তো রথীনবাবুর স্ত্রী তো তার সামনে হাত জোড় করে প্রচণ্ড কাঁদছে যে আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান কোনোভাবে, যে কোনো প্রকারে। তারপর তান্ত্রিকটা বলল, আমি বাঁচাতে পারি, কিন্তু যাকে পাঠিয়েছে না সে কাউকে না কাউকে তো অবশ্যই নিয়ে যাবে, কিন্তু ওকে যেই কাজের জন্য পাঠিয়েছে আমি সেই কাজটাকে ঘুরিয়ে দিতে পারি। তখন রথীনবাবুর স্ত্রী বলল, আপনি কি বলতে চাচ্ছেন? তারপর তান্ত্রিক ভদ্রলোকটি বলল, আপনাদেরকে যে ক্ষতি করতে যাচ্ছে তিনি আপনাদেরই বংশের লোক, এবং তিনি যে আত্মাটিকে পাঠিয়েছেন আমি এমন ক্রিয়া করব ওই আত্মাটি উল্টো তারই ক্ষতি করবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি কি রাজি আছেন? তখন রথীনবাবুর স্ত্রী বলল, মৃত্যু ছাড়া যদি অন্য কোনো উপায় থাকে তাহলে সেটা প্রয়োগ করুন। তারপর ওই তান্ত্রিক ভদ্রলোকটি বলল যে আপনাদের যদি নিস্তার পেতে হয় তাহলে আমাকে এই কাজটাই করতে লাগবে, নাহলে দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ যে আত্মাটিকে পাঠিয়েছে আপনাদের ক্ষতি করার জন্য
সে কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবে, না হলে সেও মুক্তি পাবে না কোনো সময়। এরপর রতিনবাবুর স্ত্রী দেখলো যে আর তো কোনো রাস্তা নেই নিস্তার পাওয়ার। তো কী করলো, সে তান্ত্রিককে সম্মতি দিয়ে দিল, দেখুন আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। তো তান্ত্রিক বলল, ঠিক আছে, আপাতত আমি আপনাদের ঘরটা বন্ধ করে দিয়েছি যাতে আপনারা কিছুটা হলেও নিস্তার পাবেন। আর 2 দিন পরে অমাবস্যা আছে, আমি সেই রাতে আমার ওখানে যজ্ঞ করব, যজ্ঞ করে আপনাদেরকে আমি যে করে হোক নিস্তার দিব। তো সেই কথা মতো তান্ত্রিক ঘর বন্ধ করে চলে গেল। এরপর না 2 দিন আর সেরকম কোনো উৎপাত কিছু হয়নি। এবার যেদিনকার যজ্ঞ করার দিন, সেদিনকার রাত্রেবেলা তান্ত্রিক ভালো মতো আর কি যজ্ঞ করলো। পরের দিনকার তান্ত্রিক লোকটি রতিনবাবুর স্ত্রীকে ফোন করে আর বলে যে যজ্ঞ সম্পূর্ণ হয়েছে ভালো মতো করে, আর কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্ত থাকুন, আর কোনো উৎপাত হবে না। আর সত্যি সত্যি মানে তারপরের থেকে না আর কোনো উৎপাতও হয়নি। আর যে তার ছেলে ছিল, যে নাকি ভয় পেত সবসময়, সে আস্তে আস্তে না স্বাভাবিক হতে থাকে এবং মোটামুটি 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহের মধ্যে তাদের ফ্যামিলি একদম স্বাভাবিক হয়ে যায়, তার ছেলে সুস্থ হয়ে ওঠে। আর এদিকে রতিনবাবুর শরীরটাও আস্তে আস্তে ঠিক হতে থাকে, যেহেতু হাত পা আর কি ভেঙে গেছিলো, আঙুল ভেঙে গেছিলো, তো সেটা প্লাস্টার করা থাকে। তো রতিনবাবুও বাড়িতে চলে আসে। 1 সপ্তাহ কেটে যায় মাঝখানে। হঠাৎ করে রতিনবাবুর যে ভাস্তা ছিল, ভাস্তার যে ওয়াইফটা ছিল, সে রতিনবাবুর স্ত্রীকে ফোন করে এবং ফোন করে প্রচণ্ড আর কি ঝগড়া হয় তাদের মধ্যে। সেই স্ত্রী বলতে থাকে যে তোমরা কি করছো, আমার স্বামী না প্রচণ্ড ভয় পাচ্ছে কি দেখে, তোমরা কিছু একটা করেছো নিশ্চয়ই। তো রতিনবাবু স্ত্রী বলে, আমরা কিছু করিনি, উল্টা তোরাই আমাদের অনেক ক্ষতি করেছিস। তো এরকম ফোনের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, ঝগড়াঝাটি হয়। এবার 2 দিন পরে একটা খারাপ খবর আসে। সেটা হলো যে রতিনবাবুর যে ভাস্তাটা ছিল, সে কি হয়, মারা যায়। এবার কি করে মারা যায়, কোনো কারণে ভয় পেয়ে হঠাৎ তার রক্তবমি হতে থাকে এবং রক্তবমি করতে করতে সে মারা যায়। তখন রতিনবাবুরা বুঝতে পারলো যে তাদের উপর কারা ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল আর কেন করেছিল। তো যে নাকি তান্ত্রিক মশাই ছিল, সে তো বলেই দিয়েছিল যে আপনাদের নিজেদেরই কোনো রিলেটিভ ব্ল্যাক ম্যাজিক করেছে। তো সন্দেহ ছিল আগের থেকেই, কিন্তু এবার তো 100% মানে আর কি শিওর হয়ে গেল যে তারাই করেছিল। কারণ সেই তান্ত্রিক তো বলেছিল যে যাকে পাঠানো হয়েছে আপনাদের ক্ষতি করার জন্য, সেই ঘুরে গিয়ে উল্টো তারই ক্ষতি করবে যে পাঠিয়েছে। আর হলো তাই। তো ছেলেটা তো মারা গেল, এখন কী করা হবে, একটু মন খারাপ হলো, কিন্তু এটাও তো দেখতে হবে যে তাদেরকেই মারতে চেয়েছিল। তো এইসব ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করা খুব একটা বাজে জিনিস, কারণ এটা যতটা না অন্যের ক্ষতি হয় তার থেকে বেশি নিজেরই ক্ষতি হয়। ছেলেটির মনে প্রতিশোধের আগুন এতটাই জ্বলছিল যে তার নিজের ভাই, মানে রতিনবাবুর ছেলের কথা বলছি, তার তো জ্যাঠাতো ভাই হয়, তো নিজের ভাইকে নির্মমভাবে মারতে চেয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু কি হবে, ওপরে তো ভগবান আছে, উল্টো তারই মৃত্যু ঘটল, তাও নির্মমভাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে আরও সুন্দর ভয়ানক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। তো আজকের মতন টাটা, বাই। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি।